হ্যালো বন্ধুরা, আজকে আমরা পড়ব শব্দ বা সাউন্ড। তো শব্দ এটার সঙ্গে তো আমরা সবাই পরিচিত। এই যে আমরা কথা বলছি, এটাই হলো শব্দ। ঠিক আছে? তো শব্দ কিভাবে সৃষ্টি হয়? শব্দ সৃষ্টি হয় ভাইব্রেশন বা কম্পন থেকে। কোনো জিনিসকে যদি আমি কম্পিত করি, তাহলে সেখান থেকে শব্দের উৎপন্ন হবে। শব্দের উৎপন্ন তাহলে হয় কম্পন থেকে বা ভাইব্রেশন থেকে, কোনো জিনিসকে কম্পিত করলে। এই যে এই জিনিসটা এখানে দেখছো, বিশেষ একটা যন্ত্র, এটা ধাতুর তৈরি, এরকম থাকে এরকম থাকে। ঠিক আছে? তো এগুলোতে হালকা হাত দিয়ে এভাবে ঘষে দিলে ভাইব্রেশন হতে থাকে, শব্দ হয়। বিভিন্ন কম্পাঙ্কের শব্দ আমরা পাবো। এটাকে কি বলা হয়? সুর শলাকা। ঠিক আছে? শব্দ বিজ্ঞানে এটা বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? এত সব গল্প পড়ার দরকার নেই। ঠিক আছে? আমি যে জিনিসগুলো পড়াবো সেগুলো পড়লেই যথেষ্ট এই চ্যাপ্টার থেকে। ওকে, শব্দের বিস্তার। ডাইরেক্ট আমরা চলে আসি শব্দের বিস্তার। বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। এখনই যেটা বললাম, যে কোনো একটা বস্তু যদি ভাইব্রেট করে বা কম্পিত হয়, কাঁপে, তাহলে সেখান থেকে শব্দের সৃষ্টি হয়। আচ্ছা, আর একটা জিনিস তোমরা জানো হয়তো অনেকেই, তবু আরেকবার বলে দিচ্ছি, যে মানুষ যে শব্দ শুনতে পায় তার একটা রেঞ্জ আছে। ঠিক আছে? সেই রেঞ্জটার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হলো 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত। এই হার্জ যেটা আছে, এই জেড, এটা হচ্ছে কম্পাঙ্কের একক। আমরা একটু পরেই কম্পাঙ্কটাকে জানবো ভালোভাবে। আচ্ছা, আরো কিছু স্পেশাল কথাগুলো আমি বলে দিই, চ্যাপ্টারে হয়তো পাবো, তার আগেই বলে দিচ্ছি আমি। মানুষের শোনার রেঞ্জ, তার কম্পাঙ্ক হলো, যে শব্দগুলো আমরা কানে শুনতে পাই, তার কম্পাঙ্কের বা ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো 20 থেকে 20,000 হার্জ। ঠিক আছে? 2 নম্বর কথা হলো, শব্দ যে বিস্তার করবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সেই জন্য মাধ্যমের প্রয়োজন হয়। মাধ্যমের প্রয়োজন হয় শব্দের বিস্তারের জন্য, মানে শব্দকে যাওয়া আসা করার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। অর্থাৎ শূন্য স্থানে শব্দের বিস্তার ঘটে না। একদম যদি মহাশূন্যে চলে যাই, এটা কি শূন্য স্থান? না, এখানে বায়ু আছে। বায়ুর মাধ্যমে শব্দ এখানে বিস্তার করছে। কিন্তু একদম মহাকাশে চলে যায়, যেখানে বায়ুও নেই, সেখানে আমি যত জোরে চিৎকার করি, এখানেও যদি কানটা থাকে কারো, আর আমি এখান থেকে কথা বলি, শুনতে পারবে না, কারণ কোনো কিছুই নেই মাঝখানটাতে, শব্দ বিস্তার লাভ করবে না। ঠিক আছে? আরো একটা কথা, এই যে আমি কথা বলছি, এখানেও কিন্তু মানুষের একটা এখানে ভোকাল কর্ড থাকে। ঠিক আছে? এটা একটা বায়োলজিক্যাল অর্গান মানুষের, সেটা ভাইব্রেশন হয়, কম্পিত হয়, কাঁপে, তার ফলে আমাদের কথাগুলো বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে? শব্দের বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন, যেটা বললাম আমি এক্ষুনি, যে শব্দ যে বিস্তার লাভ করবে তার জন্য মাধ্যমের প্রয়োজন। ঠিক আছে? এবার শব্দটা কিভাবে বিস্তার করে? ঠিক এইভাবে, এই যে একটা সুর শলাকা নিলাম, এটাকে যদি ভাইব্রেট করে দিই, ঠিক আছে, এই বাহু দুটোকে হাত দিয়ে ঘষে দিলে ভাইব্রেট হয়ে যায় ওটা, বা হালকা করে কিছু দিয়ে বাড়ি মারলে, রাবারের বা কাঠের জিনিস দিয়ে, এটা ভাইব্রেট হতে থাকে। তখন যে তরঙ্গটা তৈরি হয়, এইভাবে যায়। এটা খুব ঘন ঘন, এটা পাতলা হয়ে আবার ঘন ঘন পাতলা হয়ে এভাবে বিস্তার লাভ করে। এগুলো কি বলো দেখি? এগুলো হলো, ধরো যে বায়ুর বিভিন্ন কণাগুলো, বিভিন্ন গ্যাস আছে, তাদের কণাগুলো এইভাবে কাঁপতে 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 শব্দটাকে বিস্তার করে। তারা নিজেরা কম্পিত হয়, আর কম্পিত হওয়ার ফলে এই যে ভাইব্রেশনের শব্দটা, এটা বিস্তার লাভ করে। ঠিক আছে? তো এই জায়গাটাকে যে আছে, ঘনভাবে আছে, এটাকে আমরা বলবো ঘনীভবন। আর এইটাকে হালকা যেটা আছে, সেটা হচ্ছে তনুভবন, মানে পাতলা জায়গা। ঠিক আছে? এই যে লেখা আছে ঘনীভবন আর তনুভবন। ঠিক আছে? এটা একটা নাম দিলাম, তাহলে পরবর্তীতে বুঝতে আমাদের সুবিধা হবে। শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে কি বোঝায়? এই যে আমরা ছবিটা এখানে দেখলাম, এই তরঙ্গের, যে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গ, দুই ধরনের তরঙ্গ হয়। তির্যক তরঙ্গে কি হয়? কণাগুলো, মাধ্যমের কণাগুলো যেই মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে, সেইখানে কণাগুলো
এইভাবে কম্পিত হয়, ঠিক আছে, এইভাবে এইভাবে কম্পিত হতে থাকে, হ্যাঁ, মানে উপর নিচে। অনুদৈর্ঘ্য তরঙ্গ হলে এই ধরো মাধ্যমিক কণাগুলো এইভাবে পরপর 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 আছে, তো ফাঁকা দিয়ে দেখাচ্ছি, এগুলো খুব কনজেস্টেড লেগে থাকে, তারা এভাবে 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 করে ভাইব্রেট করে, নড়াচড়া করতে থাকে। সে নড়ে পাশের জনকে নড়িয়ে দেবে, সে তার পাশের জনকে নড়িয়ে নেবে, এইভাবে তরঙ্গটা বিস্তার লাভ করে। এই যে আশেপাশে নড়ছে, এইটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর শব্দের যে তরঙ্গ, তার নেচারটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গের মতো, মানে শব্দ যখন বিস্তার লাভ করে তখন মাধ্যমের কণাগুলো প্যারালালি সমান্তরালভাবে নড়াচড়া করে, ঠিক আছে, কিন্তু স্থান পরিবর্তন করে না, ঠিক আছে, সে এখানে ছিল, এখানে যাবে, এখানে আসবে, এখানে যাবে, এখানে আসবে, ঠিক আছে, হালকা করে ভাইব্রেশন হয়, স্থান পরিবর্তন হয় না। এটা আমি বড় জায়গাতে দেখলাম, এর উপর আছে এরকম হবে, স্থান পরিবর্তন হচ্ছে, কখনোই হবে না, এভাবে ভাইব্রেট হবে এক জায়গাতে থেকে, ঠিক আছে। তো কি বলা হয় যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় না, কিন্তু তারা তাদের স্থির অবস্থানের সামনে পিছনে আন্দোলিত হয়ে শব্দ তরঙ্গ ঠিক এভাবে বিস্তার লাভ করে, সেই জন্য শব্দ তরঙ্গকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা এখান থেকে একটা কোশ্চেন পেয়ে গেলাম, শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। আলোক তরঙ্গটা কি ধরনের? এখানে আরেকটা কোশ্চেন দাগ দিয়ে রেখেছি, আলোক তরঙ্গ হলো তির্যক তরঙ্গ। তাহলে শব্দ হলো অনুদৈর্ঘ্য আর আলোক হলো তির্যক তরঙ্গ, ঠিক আছে। শব্দ তরঙ্গের এবার বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো, কি কি তিনটে জিনিস পড়বো, কম্পাঙ্ক, বিস্তার, দ্রুতি। কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি, বিস্তার মানে অ্যামপ্লিটিউড, দ্রুতি মানে স্পিড। দ্রুতিটা আমরা অনেক আগে পেয়েছি, দ্রুতি সমান সমান কি? দূরত্ব বাই সময়। এখানেও সেটাই বের করবো, আগে এই দুটো পড়ে নিই, ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড, হ্যাঁ, কম্পাঙ্ক আর বিস্তার, তাহলে তারপর আমরা পড়বো এই জিনিসটা, ঠিক আছে। এবার তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে সেই জিনিসটা আমরা জানবো। পরপর দুটি ঘনীভবন বা তনুভবনের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। কি দেখুন, এটাকে তো ঘনীভবন, এটাকে তনুভবন বলছি, ঠিক আছে। পরপর দুটি ঘনীভবন অথবা পরপর দুটি তনুভবন, মানে হয় এখান থেকে এটা দূরত্ব, আর না হলে হ্যাঁ এখান থেকে এটা দূরত্ব, আর না হলে এখান থেকে এটা দূরত্ব। এই দুটোর মধ্যে একটা দূরত্ব নিলেই হবে, কারণ এই দুটোর ডিসটেন্সই সমান হয়। এখান থেকে যদি আমি এটা নেই অথবা এখান থেকে যদি আমি এটা নেই, তো দুটোর ডিসটেন্স সমান, ঠিক আছে। পরপর জিনিসটা বসবো, ঘনীভবন ঘনীভবন, এই জায়গাটা তনুভবন তনুভবন, পরপর দুটি তনুভবন অথবা পরপর দুটি ঘনীভবনের, অথবা বলেছে মানে যে কোনো একটা ডিসটেন্স নিলে হবে, কারণ দুটো ডিসটেন্সই সমান। দুটো ঘনীভবনের মধ্যবর্তী দূরত্ব অথবা দুটি তনুভবনের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এটাকে যদি আরো সিম্পলিফাইড করে সরল আকারে আমরা দেখাতে যাই গ্রাফের মাধ্যমে, এটা ওয়াই, এটা এক্স এক্সিস, ঠিক আছে, এইভাবে ওয়েভটাকে দেখাচ্ছি আমরা, ঠিক আছে, ওকে। তো এই যে মাথা, এই মাথা থেকে এই মাথা, এই মাথার যে ডিসটেন্সটা, এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি, যেটাকে আমরা ল্যামডা, সব এই যে চিহ্নটি আছে গ্রিক একটা চিহ্ন ল্যামডা, সেটা দিয়ে প্রকাশ করি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এই যে নিচের যে অংশটা থাকছে এটাকে তরঙ্গ পাদ আর এটাকে তরঙ্গ শীর্ষ বলি, ঠিক আছে। আর একটা পিক থেকে আরেকটা পিক, একটা মাথা থেকে আরেকটা মাথার দূরত্বকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য, যাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। এখানে আছে এসআই পদ্ধতিতে কম্পাঙ্কের একক রাখা হয় হার্জ, ঠিক আছে, কম্পাঙ্কের একক হার্জ, এটা মনে রাখবে। এবার আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, দোলন। দোলন কি হচ্ছে? একটা সম্পূর্ণ দোলন, দোলনা, ঠিক আছে। আমরা যদি আগেকার যুগে ঘড়ি কিছু দেখে থাকবে, পেন্ডুলাম থাকতো, এইভাবে একটা জিনিস নড়তো সবসময়, ঠিক আছে। তো ধরো এই এখানে মাঝখানে স্থির অবস্থায় আছে পেন্ডুলামটা, এটা এইভাবে গেল, আবার এইদিকে গিয়ে আবার এখানে আসলো, টোটাল যে সময়টা লাগলো একটা
দোলন কম্পন সম্পূর্ণ করতে, সেটাকে তার দোলন কাল বলা হয়। একটা দোলন কাল, দোলন কাল, দোলন কাল কথাটার মধ্যে বুঝতে পারছে, কাল সময়, এটা একটা দোলন কমপ্লিট করতে যা সময় লাগবে সেটাই, ঠিক আছে। তো প্রতি একক সময়ে সংঘটিত এরূপ মোট দোলন হলো শব্দ তরঙ্গের কম্পাঙ্ক। মানে প্রতি একক সময়ে সংঘটিত এরূপ মোট দোলন হলো শব্দ তরঙ্গের কম্পাঙ্ক। প্রত্যেক একক সময়, আমি সেকেন্ড হিসেবে ধরলাম, প্রত্যেক সেকেন্ডে যটা সম্পূর্ণ দোলন কমপ্লিট করবে সেই তরঙ্গটা, তাকে তার কম্পাঙ্ক বলা হয়। কম্পের অঙ্ক, কম্পাঙ্ক, কম্পন কতবার হচ্ছে প্রতি একক সময়ে বা প্রতি সেকেন্ডে, কতবার কাঁপছে জিনিসটা, প্রতি একক সময়ে কতবার কাঁপছে, কম্পিত হচ্ছে, ভাইব্রেট হচ্ছে প্রতি একক সময়ে, সেটাকে আমরা বলবো সেই তরঙ্গের কম্পাঙ্ক। প্রতি একক সময়ে যতবার কাঁপছে সেটাই হলো তার কম্পাঙ্ক, তার একক হলো হার্জ, ঠিক আছে। এবার একটি দোলন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে শব্দ তরঙ্গের পর্যায়কাল বা দোলনকাল বলে। আমি সেই জিনিসটা কিছুক্ষণ আগে বোঝালাম। একটি দোলন সম্পূর্ণ করতে, একটি কম্পন, ফুল কম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে তার পর্যায়কাল বা দোলনকাল বলে, ঠিক আছে। তার মানে ঘনীভবন, তনুভবন, ঘনীভবন, তনুভবন, তাহলে একটা ঘনীভবন থেকে ঠিক আরেকটা ইয়ে কমপ্লিট হবে। অত কথা গুলি মারো, ঘনীভবন হচ্ছে, তারপর আবার তনুভবন হচ্ছে, তনুভবনটা পাতলা করে দেখালাম, ঘনীভবন হচ্ছে, আবার তনুভবন হচ্ছে, ঠিক আছে। তো এই দুটো কমপ্লিট, ঠিক আরেকটা ঘনীভবন শুরু হওয়ার আগে যে সময়টা লাগছে, এই দুটো, একটা ঘনীভবন একটা তনুভবন হতে যে সময়টা লাগছে সেটাকে তার পর্যায়কাল বলা হচ্ছে। কারণ এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এই শব্দের তরঙ্গ, ঠিক আছে, এখানে আমরা ঘনীভবন তনুভবন দুটো জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা রিপিট হচ্ছে, একবার ঘনীভবন একবার তনুভবন, একবার ঘনীভবন একবার তনুভবন। তো একটা পূর্ণ দোলন কোনটাকে বলবো, এক একটা সাইকেল, একটা ঘনীভবন একটা তনুভবন, এটা নিয়ে একটা সাইকেল হলো, মানে একটা পূর্ণ দোলন হলো। আর এইটা কমপ্লিট করতে যে সময়টা লাগছে তাকে তার পর্যায়কাল বা দোলনকাল বলছে। বোঝাতে পারলাম, ঠিক আছে। সোজা কথায় একটা পূর্ণ কম্পন বা একটা দোলন করতে যে সময়টা লাগবে তাকে তার দোলনকাল বলা হচ্ছে, ঠিক আছে। একে আমরা টি দ্বারা প্রকাশ করি, এই পর্যায়কাল বা দোলনকালকে আমরা টি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এসআই পদ্ধতি এর একক হলো সেকেন্ড। কাল, সময়, সময়ের একক সবসময় ফিজিক্সে সেকেন্ড হিসেবেই নেওয়া হয়। কিলোমিটার পার আওয়ার নেওয়া হয় কখনো কখনো, বড় যখন স্পিড গাড়ি ধরা হয় তখন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ডই নেওয়া হয়। কাল, সময় যেখানে চলে আসবে সেখানে সেকেন্ড, ঠিক আছে। এবার সম্পর্কটা কি পাই, এটা নিউ কিন্তু, ঠিক আছে, এটা ভি নয় বা দ্রুতি বা বেগ নয়, ঠিক আছে। এটা হলো নিউ, এটাকে কম্পাঙ্ক বলা হয়, এটা ইকুয়াল টু 1/t। এই সম্পর্কটা আমরা পাই এখান থেকে, ঠিক আছে। মানে কম্পাঙ্ক সমান সমান 1/, দোলনকাল বা পর্যায়কাল, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখতে হবে, এটাতে ম্যাথ আছে। নিঃসৃত শব্দের কম্পাঙ্ককে আমাদের মস্তিষ্কে কিভাবে ব্যাখ্যা করে তাই হলো শব্দের তীক্ষ্ণতা। এখানে কিছু কয়েকটা ছোট ছোট সংজ্ঞা আছে, ঠিক আছে, বুঝে পড়ো, তারপর সেটাকে মুখস্থ করো। প্রথমে জিনিসটা বুঝে নাও, তারপর কায়দা করে সেটাকে মেমোরিতে স্টোর করো, এখান থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে। এগুলো আমার নিজেরও গুলিয়ে যায়। এখানে কিছু সংজ্ঞা আছে, এখনই আমরা পড়বো, দেখবে খুব গোলানো গোলানো সংজ্ঞা আছে। যেরকম এই যে এই জিনিসটা পড়ো, এখান থেকে শুরু। নিঃসৃত শব্দের কম্পাঙ্ককে আমাদের মস্তিষ্কে কিভাবে ব্যাখ্যা করতে পারলে তাই হলো শব্দের তীক্ষ্ণতা। শব্দের তীক্ষ্ণতা কাকে বলে, এটাই হলো কোশ্চিন, সোজা কোশ্চিন, ডাইরেক্ট কোশ্চিন, এটা গুলিয়ে যাবে। আমাদের মস্তিষ্ক কিভাবে ব্যাখ্যা করতে পারে শব্দের কম্পাঙ্ককে, শব্দের যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক আছে সেটাকে আমাদের মস্তিষ্ক কিভাবে ব্যাখ্যা করবে সেটাই হলো শব্দের তীক্ষ্ণতা, ঠিক আছে। শব্দ উৎসের কম্পন যত বেশি হবে শব্দের কম্পাঙ্ক তত বেশি হবে। অবশ্যই যদি বেশি জোরে কাঁপে তাহলে তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা বেশি হবে, ঠিক আছে। তার তীক্ষ্ণতাও তত বেশি হবে, কারণ তীক্ষ্ণতাটা কম্পাঙ্কের উপর নির্ভর করছে। তাহলে
কোনো জিনিসের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যদি বেশি হয় তার তীক্ষ্ণতাও বেশি হবে। তীক্ষ্ণতাটা কি জিনিস? মানুষের ব্রেন কোনো জিনিসের কম্পাঙ্কটাকে কিভাবে বিশ্লেষণ বা ব্যাখ্যা করছে ব্রেনটা আমার, সেটাই তার তীক্ষ্ণতা। ওকে, এবার শব্দ কত জোরালো বা কত ক্ষীণ শোনাবে তা মূলত শব্দ বিস্তারের উপর নির্ভর করে। ঠিক আছে, শব্দ জোরালো বা ক্ষীণ, ক্ষীণ মানে হচ্ছে পাতলা আর কি, জোরালো লাউড আর লো, যেটা হয় লাউড স্পিকার বলি না আমরা, সেই শব্দ জোরালো বা কতটা ক্ষীণ তা মূলত বিস্তারের উপর নির্ভর করে। কতটা বিস্তার লাভ করেছে, কত দূর যাচ্ছে শব্দটা, তার উপরেই নির্ভর করে শব্দ কতটা ক্ষীণ বা জোরালো হবে। ঠিক আছে, কোনো একটি বস্তুতে কত বল দ্বারা কম্পন সৃষ্টি করা হয়েছে তার উপর বিস্তার নির্ভরশীল। অবশ্যই খুব জোরে যদি ভাইব্রেট করি কম্পাঙ্ক বেশি হবে, বেশি দূরে যাবে শব্দটা। ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে। এবার ডাইরেক্ট সংজ্ঞাতে আসছে। হ্যাঁ, উৎস থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে 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 তার বিস্তার কমতে থাকে, সে সঙ্গে তার প্রাবল্য কমতে থাকে। অবশ্যই যত দূরে যাবে, এখানে একটা ডিজে বক্স বাজাচ্ছি আমি, ঠিক আছে, যত দূরে যাবে তত সেটা হালকা হয়ে যাবে, প্রাবল্য লাউডনেসটা কমে যাবে, এটাই বোঝানো হয়েছে। এগুলো কেন, এটা খুব সহজ মনে হচ্ছে, তো পরীক্ষার সময় একই ধরনের অপশন লাগবে সব কিছু, এই শব্দের এই জায়গাটাতে খুব গুলিয়ে যায়। গুণ বা জাতি হলো শব্দের সেই ধর্ম যার সাহায্যে একই তীক্ষ্ণতার একই প্রাবল্য মাত্রা দুটি শব্দকে পরস্পর থেকে পৃথক করা যায়। তাহলে শব্দের কোন ধর্মের জন্য একই তীব্রতা ও প্রাবল্যের দুটি শব্দকে পৃথক করা যায়? গুণ বা জাতি, এটা হলো এমন একটা শব্দের প্রপার্টি বা ধর্ম যার জন্য একই তীক্ষ্ণতা প্রাবল্যের দুটি শব্দকে পরস্পর থেকে পৃথক করা যায়। যে শব্দ যত বেশি শ্রুতিমধুর সেই শব্দ তত বেশি গুণ বা জাতি সম্পন্ন ধরা হয়। ঠিক আছে, মানে যে শব্দটাকে আমাদের শুনতে ভালো লাগে সে তার তত বেশি গুণ থাকে। ঠিক আছে, এইবার এখানে একটা ছোট্ট সংজ্ঞা আছে, এটা অনেকবার দেখেছি আমি পরীক্ষায়। একটি মাত্র কম্পাঙ্কযুক্ত শব্দকে সুর বলে। সুর আর স্বরের সংজ্ঞা। সুর কাকে বলে? যে শব্দে একটা মাত্র কম্পাঙ্ক থাকে, একই ধরনের ফ্রিকোয়েন্সি থাকে, যে শব্দতে একটা মাত্র কম্পাঙ্ক থাকে তাকে আমরা সুর বলি। আর একের অধিক কম্পাঙ্কযুক্ত শব্দকে, একটা শব্দের মধ্যে একের বেশি যদি কম্পাঙ্ক মিশ্রিত অবস্থায় থাকে তাহলে তাকে স্বর বলি। ঠিক আছে, এই যে আমি কথা বলছি, বিভিন্ন আওয়াজটা উপরে নিচে হচ্ছে কারণ আমার গলাটা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, কখনো বেশি ফ্রিকোয়েন্সি বা কখনো কম ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। ঠিক আছে, তো তার ফলে বিভিন্ন কম্পাঙ্কের মিশ্রণ ঘটতে আমার মুখ থেকে কথাটা বের হচ্ছে, এটা হলো স্বর। কিন্তু যদি আমি একই ধরনের কম্পাঙ্কযুক্ত শব্দকে বের করতে চাই, একই, ওটা সুর হয়ে যাবে। সুর মানে এইটা নয় যে শুনতে খুব ভালো লাগছে এই জন্য সুর, এটা নয়। সুরের সংজ্ঞা হচ্ছে একটি মাত্র কম্পাঙ্ক থাকবে সেই শব্দটা, তাহলে সেটাকে আমরা বলবো সুর। আর একের অধিক কম্পাঙ্ক থাকলে সেটা হয়ে যাবে স্বর। ঠিক আছে, সুর বর্জিত শব্দ আমাদের কানে শ্রুতিমধুর নয়, কিন্তু সঙ্গীতের শব্দ শুনতে শ্রুতিমধুর হয় এবং এর গুণ বা জাতি উচ্চ মানের হয়। ঠিক আছে, একটু আগে বলা হয়েছে গুণ বা জাতি যত ভালো হয় শব্দ শুনতে তত শ্রুতিমধুর হয়। শব্দ বিস্তারের সময় মাধ্যমের ঘনীভবন বা তনুভবনের কোনো একটি বিন্দু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের দ্রুতি বলে। শব্দ বিস্তারের সময় মাধ্যমের ঘনীভবন বা তনুভবনের কোনো একটি বিন্দু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের দ্রুতি বলে। শব্দ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের দ্রুতি বলে, সোজা কথা। ঠিক আছে, এখানে সংজ্ঞা টঙ্গা থাকবে না, এটা জাস্ট ইয়ে করেছি। দেখো এখানে সূত্রটা আমাদের মেন কাজের। দূরত্ব ইকুয়াল বেগ ইকুয়াল টু কি ছিল? দূরত্ব বাই সময়, তাই তো। তো দূরত্ব এখানে কি? ল্যামডা। ল্যামডাটা কেন? তরঙ্গ দৈর্ঘ্য। দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে তো দূরত্ব। ল্যামডা মানে কি ধরেছিলাম আমরা? তরঙ্গ দৈর্ঘ্য। আর টি সময়, পর্যায়, কাল, সময়। ল্যামডা ইকুয়াল টু টি সমান সমান তাই বেগ ভি। এই চিহ্নটা আর এই চিহ্নটা কিন্তু একই নয়, এটা নিউ বলে। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে, কম্পাঙ্ক। আর এটা কিন্তু বেগ বা দ্রুতি। বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য কি? দ্রুতির নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, আর বেগের কিন্তু নির্দিষ্ট অভিমুখ আছে। ঠিক আছে, এটা আগের চ্যাপ্টারে পড়িয়েছি, এগুলো মনে রাখবে। সো আমরা এই জায়গাটাতে দেখছি যে ভি ভেলোসিটি ইকুয়াল টু ল্যামডা বাই টি। আমরা কি জানি? নিউ যে কম্পাঙ্ক আছে এটা সমান সমান 1 বাই টি। কিছুক্ষণ আগে এই সমীকরণটা পেলাম,
তাহলে এখানে 1/t যে আছে ল্যামডা ইনটু এই যে টিটা নিচে আছে মানে কি আমরা এটাকে লিখতে পারি 1/t আকারে লিখতে পারি। তাহলে ল্যামডা ইনটু নিউ, ঠিক আছে। তার মানে আমরা কি পেলাম, v ইকুয়াল টু নিউ ল্যামডা। এটা একটা নতুন সূত্র পেলাম। কি কি সূত্র পেলাম আমরা, তাহলে আমরা কি কি সূত্র পেলাম, একটা নিউ কম্পাঙ্ক সমান সমান 1/t, টি মানে পর্যায়কাল বা দোলনকাল। তারপর পেয়ে গেলাম v সমান সমান ল্যামডা বাই টি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, টি হচ্ছে দোলনকাল। তারপরে এই মানটা এখানে বসিয়ে পেয়ে গেলাম v ইকুয়াল টু নিউ ল্যামডা, নিউ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, v হচ্ছে বেগ বা দ্রুতি। ওকে, v ইকুয়াল টু নিউ ল্যামডা। এই সূত্রগুলো মনে রাখবে, v হচ্ছে দ্রুতি, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, ঠিক আছে। একই ভৌত অবস্থা সম্পন্ন কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে বিভিন্ন কম্পাঙ্কের শব্দের দ্রুতি প্রায় একই থাকে। এবার এখান থেকে একটা ছোট্ট ম্যাথ আমরা দেখে নেব। কিরকম, একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক দেওয়া আছে কিলো হার্জ, এটাকে হার্জে করতে হবে, মনে থাকে যেন, কিলো যেখানে থাকবে 1000 দিয়ে গুণ করে দেবো হার্জে সাধারণ অবস্থায় যেতে গেলে। তরঙ্গ দৈর্ঘ্য ডিস্টেন্সের একক সেন্টিমিটার আছে, এটাকে মিটারে করতে হবে। এককগুলো, পদ্ধতির এককগুলো অবশ্যই মনে রাখবে। এসআই পদ্ধতিতে কি কি থাকে, কেজি থাকে, মিটার থাকে, সেকেন্ড থাকে। আর সিজিএস এর কি কি থাকে, এটারই উল্টো, গ্রাম, কিলো, গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড, ঠিক আছে। সো এখানে আমরা পেয়ে গেলাম, কি পেলাম, কম্পাঙ্ক মানে নিউ ইকুয়াল টু 2 কিলো হার্জ। ওকে, 2 কিলো হার্জ মানে 2000 হার্জ, হার্জকে এই জেড দিয়ে বলা হয়, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 35 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে যাবো 0.35 মিটার। ওকে, এবার কি বের করতে বলেছে, তরঙ্গটি 1.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেয়, ঠিক আছে। 1.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেয়। তাহলে আমরা যে লাস্টে সূত্রটা বের করলাম, v ইকুয়াল টু কি ছিল, নিউ ল্যামডা আমাদের সূত্রটা ছিল। তো নিউ এখানে আমি বসিয়ে দিচ্ছি 2000, এই যে কম্পাঙ্কটা নিউটা, এই যে এটা, আর ল্যামডা ছিল 0.35। তাহলে এখান থেকে করে কত পাচ্ছি আমরা, 700 মিটার পার সেকেন্ড। এটা আমরা ভেলোসিটি পেলাম, অ্যান্সার বের হয়নি এখনো। তরঙ্গটি এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেবে কত, টাইমটা বের করতে বলেছে। আমরা বেগ সমান সমান কি জানি, বেগ সমান সমান দূরত্ব বাই সময়। এবার আগের চ্যাপ্টারের সূত্রটা বসাবো। বেগ এখানে বের করে ফেলেছি, 700 মিটার পার সেকেন্ড বসিয়ে দিলাম 700। দূরত্ব কত বলেছে, 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটারকে আমাকে মিটারে আনতে হবে, যেহেতু এখানে মিটার পার সেকেন্ড ইউনিটে আছে। তাহলে কত হয়, এইটা হয়। তো আমিও গোলমাল করে ফেলছি হিসাব। আর সময়, সময় বলেছে তরঙ্গটি, ও সময়টা তো বের করতে বলেছে, কত সময় নেবে, সময়টা সময় থেকে গেল টি। ওকে, তাহলে বা দিয়ে যে টি সমান সমান 1500/700, 15/7 সেকেন্ড, তাই তো, এই যে 15/7 সেকেন্ড, 15/7 সেকেন্ড আসলে এটা করলে 2.1 সেকেন্ড হয়। এটাই উত্তর, ঠিক আছে। এভাবে আমরা অঙ্কগুলো করব, এই সূত্রগুলোতে জাস্ট বসাতে হবে। আর সব থেকে যেটা ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে ইউনিটগুলো, এককগুলো, সেগুলোকে একই সিস্টেমের মধ্যে আনতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। ওকে, এবার এখানে ইম্পর্টেন্ট, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ শব্দ অতিক্রম করে তাকে শব্দের প্রাবল্য বলে। শব্দের প্রাবল্য কাকে বলে, এটা পরীক্ষায় থাকে। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ শব্দ শক্তি অতিক্রম করে, মানে একক ক্ষেত্রফল থাকলো, তার মধ্যে দিয়ে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ শব্দের শক্তি অতিক্রম করে তাকে শব্দের প্রাবল্য বলে। আমরা কখনো প্রাবল্য এবং প্রাবল্য, মাত্রা এবং প্রাবল্য এই দুটোকে একই করে ফেলি, মানে লাউডনেস আর ইন্টেন্সিটি দুটো একই নয়, আলাদা, ঠিক আছে।
বিভিন্ন মাধ্যমে শব্দের দ্রুতি, বিভিন্ন মাধ্যমে অবশ্যই বিভিন্ন হবে, কারণ বিভিন্ন মাধ্যমে কণাগুলোর ঘনত্বটা বিভিন্ন রকমের হয়, সেই কারণে বিভিন্ন মাধ্যমে শব্দের দ্রুতিটাও বিভিন্ন রকমের হবে। যেরকম যদি সলিড হয়, ঠিক আছে, যেরকম ইস্পাত, রেল লাইনের যে রেলের যে লাইন থাকে, ইস্পাত যেটা পাতানো থাকে যার উপর দিয়ে ট্রেনটা যায়, ঠিক আছে, সেটাতে কিন্তু কান লাগালেই অনেক দূর থেকে ট্রেন আসলেও শব্দটা বোঝা যায়, কারণ সেটা যে ইস্পাতটা ইউজ করা হয়েছে ওখানে তার ঘনত্বটা যথেষ্ট বেশি, তো শব্দটা প্রোপাগেট মানে বিস্তার লাভ করে খুব ভালোভাবে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে বিস্তার তত বেশি হবে শব্দের। তো এখানে আমরা কিছু উদাহরণ দেখে নেব, যে বায়ুতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 331 মিটার পার সেকেন্ড আর 22 ডিগ্রি সেন্টিগ্রেডে 344 মিটার পার সেকেন্ড, মানে ঘনত্বের পরিবর্তন হলে শব্দের বেগেরও পরিবর্তন ঘটে সেই মাধ্যমে, ঠিক আছে। এই যে এখানে আরেকটা ছোট জিনিস আছে, সনিক বোম, কি সনিক বুম বলে এটাকে, এটা বাংলায় ভুল লেখা আছে, সনিক বুম বলে, ঠিক আছে। কোনো বস্তুর বেগ শব্দের বেগ অপেক্ষা বেশি হলে সে বস্তুর বেগকে শব্দোত্তর বেগ বা সুপারসনিক স্পিড বলে, মানে শব্দের বেগের থেকে বেশি বেগে যদি কোনো বস্তু যায় তাহলে তাকে সেই স্পিডটাকে সুপারসনিক বলে। আমরা সুপারসনিক জেট প্লেন শুনি, শব্দের থেকে অনেক বেগে যায়, ঠিক আছে। যখন কোনো শব্দ সৃষ্টিকারী বস্তু শব্দের বেগ অপেক্ষা বেশি বেগে গতিশীল হয় তখন এটা বায়ুতে অভিঘাত তরঙ্গ বা শক ওয়েভ সৃষ্টি করে। এই অভিঘাত তরঙ্গ বিশাল পরিমাণ শক্তি বহন করে, এর ফলে বায়ুতে চাপের পরিবর্তন হয় এবং তীক্ষ্ণ ও জোরালো শব্দ তৈরি হয়। এই শব্দকে সনিক বুম বলা হয়, ঠিক আছে, এটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। সনিক বুমটা কি, শব্দের বেগ অপেক্ষা বেশি বেগের কোনো বস্তু যদি যায়, যেরকম অনেক জেট প্লেন আছে, যুদ্ধ জাহাজগুলো, ঠিক আছে, সেগুলো যখন শব্দের থেকে বেশি বেগে যাত্রা করে তখন শক ওয়েভ তৈরি হয়, অভিঘাত তরঙ্গ, তার ফলে চাপের পরিবর্তন হয়ে তীক্ষ্ণ জোরালো শব্দ তৈরি হয়, এটাকে আমরা সনিক বুম বলি, ঠিক আছে। সুপারসনিক বিমান এয়ারক্রাফট কর্তৃক যে অভিঘাত তরঙ্গ সৃষ্টি হয় তা এত বেশি শক্তিশালী যে তা জানালার কাঁচ পর্যন্ত ভেঙে দিতে পারে, বুঝতে পারলে। এত জোরে শব্দ অনেক সময় তোমরা দেখে থাকবে ইউটিউবে বা যে কোনো জায়গায়, কোনো প্লেন যাচ্ছে পিছনে একটা সাদা গোল অংশ হয়ে যায়, ওইটা সনিক বুমের চিহ্ন। কেন? এত জোরে, মানে এত প্রেসারের ডিফারেন্স ঘটে সেখানে, খুব তীক্ষ্ণ জোরালো শব্দ তৈরি হয়, ঠিক আছে, এত ভাইব্রেট হয় শব্দ, মানে তো ভাইব্রেশন, এত ভাইব্রেশন হয় আর খুব জোরে শব্দ হয়, ঠিক আছে, যখন স্পিডটা শব্দের থেকে বেশি হয়ে যায় সেই বিমানে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, বাকিটা কালকে শেষ করবো।